ওদের দুজনকে একসঙ্গে সিনেমা দেখতে দেখে বেশ অবাক হলাম। সত্যি মানুষ কত গুজবই না ছড়াতে পারে। যদিও আমি ওদের দেখছি পিছন দিক থেকে, তবুও ওদের দেখতে ভুল আমার হতেই পারে না। একসঙ্গে একই বাড়িতে অনেকদিন বসবাস করেছে। ভাড়া থাকতো ওরা আমাদের বাড়িতে। আমার ভাইপো বিনু তার সূত্র মারফত কিভাবে জানতে পেরেছিল আমাদের নিচের তলার দক্ষিণ চাপা দুটো ঘর আমাদের ব্যবহারে লাগে না। ছেলেটি এসে আমাকে চেপে ধরলো, বললো ঘর ভাড়া তাদের দিতেই হবে। ঘরণী জুটেছে, তার ঘর জোটেনি। প্রেম ঘটিত বিয়ে আমাদের সমাজে যা হয় আর কি। সমাজে কোনো দিকেই কোনো পক্ষেই তাদের সম্মান বা সম্ভ্রমের চোখে দেখে না, তাদের ঠাঁইও জোটে না। তাতে আর কি, মান বাঁচাতে মান রক্ষার্থে ঘরণীর জন্য ঘর খোঁজা। আমি কিন্তু বললাম, ঘরগুলো কিন্তু দক্ষিণ চাপা। সে বলল, তা হোক গে, ওই আমাদের জন্য যথেষ্ট, ওই আমাদের জন্য স্বর্গ। তাতে কি, দক্ষিণ চাপা হাওয়া তাদের মধ্যেই প্রচুর রয়েছে তখন। তাদের দুই আনাড়ি দম্পতি নিচের তলায় ঘর সংসার পেতে বসলো। শুরু হলো তাদের ভালো করে তৈরি করা রাজ্যের সংসার পাতা। আমারও বেশ ভালোই লাগলো। অনুভা বেশিক্ষণ কিন্তু নিচে থাকতো না। কিছু না কিছু একটা কাজের ছুতো, সে হতে পারে হাতে সেলাই নিয়ে, বোনা নিয়ে, কুটনোর জন্য সবজি নিয়ে, অথবা চালে কাঁকড় বাছতে। কিছু না কিছু একটা ছুতো নিয়ে সে দোতলায় চলে আসতো গল্প করতে। আর বলতো, আমার নিচে একা একা থাকতে ভয় করে বাবা। আমি বুঝতাম দোতলায় সাজানো গোছানো সংসারটা ওকে টানে। সুন্দর সাজানো গোছানো সংসারে থেকে সংসার করার আকাঙ্ক্ষা ওর প্রবল। হবে নাই বা কেন, ও বেশ ভালো ফ্যামিলি থেকে বিলং করত। ওর মুখেই শুনেছিলাম সে কথা। ওর বাবার নাকি খুব ঘর সাজানোর শখ ছিল। সেই নিয়ে প্রায়ই ওর বাবা মার মধ্যে লাঠালাঠি লাগতো। তার মা বলতো, মধ্যবিত্ত ঘরে এত দামি ফার্নিচার দিয়ে কি হবে? সোফা সেট তো একটা আছেই, এত দামি নতুন সোফা সেট দিয়ে আমাদের ঘরে কি হবে? আমাদের মতো মধ্যবিত্তের ঘরে ডানলপিলোর গদির কি বা দরকার আছে? দামি দামি এত বলা পর্দা ঝুলিয়ে তোমার কি স্বর্ণ লাভটা হবে শুনি? এই টাকাগুলো রাখলে ওনার বিয়েতে তো কাজে লাগবে। বাবা বলতো যে, তুমি কি ভাবছো ওনার বিয়ের জন্য টাকা পয়সা আমি রাখিনি? দেখো না, বিয়েতে যা ঘটাটা করবো না, যা সুন্দর সুন্দর ফার্নিচার দেবো, জামাই ব্যাটার একদম তাক লেগে যাবে। বলেই অনুভা বলতো, বাবার ওরকমই কথা ছিল। বলে একটু মলিন হাসি হাসতো আর চোখটা মুখটা নিচু করে নিত। আমি তাকে উৎসাহ দিয়ে বলতাম, তো কি হয়েছে, বাবা দেয়নি, বাবার জামাই করে দেবে। দেখো না, তোমার গাড়ি বাড়ি, সুন্দর একটা সাজানো গোছানো সংসার সব করে দেবে তোমার। সে কিন্তু হতাশ হতো না, বেশ উৎসাহ নিয়ে বলতো, আমি ওকে বলি তো, সবার কি প্রথম থেকে সব থাকে? আমার বাবারই কি ছিল? আমার বাবা কি প্রথম থেকে সেলফ মেড ম্যান নাকি? বাবাও আস্তে আস্তে করেছে, আমাদেরও সব হবে, আর আমিও কিছু একটা করব। ও কিন্তু হেসে উড়িয়ে দিত। ও বলতো, যে এখন মেয়েদের জন্য অনেক দরজা খোলা আছে। আমি বিয়ে পাসটা করিনি, ও তো কি হয়েছে, আমি কিছু একটা নতুন কিছু করব। দরজা হঠাৎ করে অনুভার জন্য খোলেনি। যেটা খুলেছিল সেটাকে দরজা না বলে একটা ঘুলঘুলি বলা যায়। পাড়ার সেলাই স্কুলে একটা ছোট চাকরি, সেলাই শিক্ষিকা। তার বেতন অঙ্কটা এতটাই কম যে সে মুখে বলতে পারতো না, কিন্তু ওই তার কাছে বিরাট কিছু ছিল। তবু তো একটু বাড়তি, তবু তো তার নিজের করা। ওই বাড়তির খেয়া নৌকায় চেপে সে তার ইচ্ছে সমুদ্রে পাড়ি দেওয়ার সাধনা চালিয়ে যেত। সেই সাধনায় ভেসে ভেসে প্রথমে সে তার ঘরের জন্য একটা সিলিং ফ্যান লাগালো। তারপর সেই পাখার হাওয়াতেই উড়ে উড়ে এলো দুটো হালকা পেতের চেয়ার টেবিল। তারপর একটা ভব্য সভ্য করা কাঠের চালের প্যাকিং আলমারি নিয়ে এলো একটা বই রাখার জন্য সুরাক, আর একটা বই রাখার জন্য বইয়ের র্যাক। এত ছোট ছোট জিনিসেই তাদের সংসারটা বেশ সুন্দর লাগতো। বেশ জানলা দরজার সুন্দর ছাপা পর্দা ঝুলতো। বেশ ভদ্র সভ্য হয়ে উঠেছিল ঘরটা। বেশ সাজানো গোছানো লাগতো ঘরটা। অনুভার হাতের ছোঁয়ায় সামান্য কিছু জিনিস এই ঘরটা বেশ মন মতো হয়ে উঠেছিল তাদের। আমি একদিন অনুভাকে আর অনুজয়কে হেসে হেসে বললাম, এত সুন্দর সংসারটা পেতেছো, তা একটা নামকরণ তো করা যেতে পারে এই সংসারে, একটা নাম রাখো। অনুভা এগিয়ে এসে বলতো, আপনি একটা নাম বলে দিন না। আমি বলতাম, তা ধরো সুখনীর বা ভালোবাসার ঘর। অনুভা এগিয়ে এসে বলতো, দ্বিতীয়টাই বেশ সুন্দর।
অনুজয় একটু হেসে ফেলে বলতো, তাহলে সাইনবোর্ড আর অর্ডার দিয়ে আসি, নাম লেখা হয়ে গেলেই দরজায় এসে ঝুলিয়ে দেবে। অনুভা একটু রেগে গিয়ে বলতো, সাইনবোর্ড? এটাকে সাইনবোর্ড বলে না নেম প্লেট বলে? অনুজয় হাসতো, হেসে বলতো, ওই হলো আর কি। অনুজয়ের হাসিটা ছিল ভারী সুন্দর। আর একদিন ওরকম হাসিটা হেসে এসে বলল, ভাবছি নেম প্লেটটার নামটা একটু চেঞ্জ করব। অনুভা একটু রাগি রাগি গলায় বলতো, তার নাম প্লেট হলো কোথায়? হলোই তো না, তার আবার নাম বদলাবে কি করে? হ্যাঁ, অনুজয় বলতো, নাম প্লেট যখন লাগাবোই তা একটা ঠিকঠাক দেখেই তো লাগাতে হবে, ভুলভাল নাম প্লেট নাম লিখে লাভ আছে? সে বলতো, কি নাম রাখবে তাহলে? ভাবছি রাখবো চাহিদার ঘর। কি? হ্যাঁ হ্যাঁ, চাহিদা সব ঘরের জন্য, কিন্তু চাহিদার ঘরের আসামি তো ঘরণী। তাই ঘরণীর চোখগুলো গোল গোল হয়ে উঠত। বলতো, সুন্দর সাজানো গোছানো ঘরে তোমার থাকতে ইচ্ছা করে না বুঝি? অনুজয় বলতো, তা করবে না কেন? চাহিদার তো একটা লিমিট আছে, একটা কোনো জায়গায় তো এসে থামতে হবে। কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো হয়েছে ঘরটা, কিন্তু তুমি তুমি তো একটার পর একটা তোমার তো লেগেই আছে, থামছে না তো চাহিদা। এমন মনে হয় যেন তুমি কিছু একটা প্রতিযোগিতায় নেমেছো, দিনের পর দিন নিজের সর্বস্ব লাগিয়ে দিচ্ছ ওই চাহিদা পূরণ করার জন্য। তাহলে সেটা আর ভালোবাসার ঘর কি করে হলো? তাহলে তো হলো ওটা রণক্ষেত্র বা যুদ্ধক্ষেত্র বা কর্মক্ষেত্রও বলা যেতে পারে। ও যা হলো হলো, আমার ওটা চাই, আমি এই বলে রাখলাম। বলেই অনুজা রাগটা করে মুখটা বেশ ঘুরিয়ে নিয়ে বলতো, আমার কিন্তু ওটাই চাই। মাসের শেষে আবার দেখতাম নতুন নতুন কিছু একটা অনুজয় জিনিস নিয়ে ঢুকতো ঘরের জন্য। তাতে কিন্তু অনুজয়ের উল্লাসটাই বেশি। বুঝতাম তার মানে যে মনোমালিন্যটা কিছুদিন আগে ওদের মধ্যে হয়েছিল, সেটা শখের ভালোবাসার বিলাসিতা আর কি ওদের। কিন্তু কিংবা একটুখানি হতে পারে আমোদ আহ্লাদ, যাই হোক, এইভাবে সুখে শান্তিতে কাটছিল ওদের দিনগুলো। অনুবার হঠাৎ চাহিদা হলো একটা টেবিল ফ্যানের। সে বলল, সিলিং ফ্যানটার জন্য মাসে কাঁড়ি কাঁড়ি টাকা পয়সা গুনছে, তা অত পয়সা তাকে ভাড়া না দিয়ে একটা ছোট টেবিল ফ্যান কিনলেই তো হয়। প্রথম দিকে একটু খরচা করে একটু ইনস্টলমেন্টে একটা পাখা কিনবো। তার কথাই থাকলো। কিছুদিন পর অনুজয় তার জন্য একটা ছোট টেবিল ফ্যানও নিয়ে এলো। বছর 4-5 এইভাবেই তাদের সাজিয়ে গুছিয়ে সংসার কেটে গেল। 4-5 বছর পরে অনুজয়ের চাকরিতে একটা ভালো প্রমোশন হলো। ততদিনে অনুভব একটা নিজের সেলাইয়ের স্কুল খুলেছে। ভালোই কাটছিল তাদের দিনগুলো। এখন তারা দক্ষিণ চাপা ঘরগুলো থেকে উঠে গিয়ে দক্ষিণ খোলা দোতলা একটা ফ্ল্যাট নিয়ে চলে গেল। সম্পর্ক কিন্তু আমাদের রয়েই গেল। তারা মাঝে মাঝে এসে সন্ধ্যেটা কাটিয়ে যেত আমাদের এখানে। গল্প হই হুল্লোড়ে বেশ হালকা হয়ে যেত সন্ধ্যেটা। আমরাও মাঝে মাঝে যেতাম, গিয়ে সময় কাটিয়ে আসতাম। দেখতাম অনুভব কত কিছুই করেছে তার সংসারে। ফ্রিজ, গোদরেজের আলমারি, ডবল বেড, গ্যাস সিলিন্ডার, প্রেসার কুকার, কি নেই তার সংসারে? সুন্দর পর্দা ঝুলছে দেয়ালে, জানলায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস ঝুলছে। আমি অনুভাকে বললাম, দেখেছো তো, সুন্দর সংসার হয়েছে তো তোমার? অনুজয় বলতো, দেখুন না, ওর বাবা শাস্তির দিচ্ছে, মোহরা দিচ্ছে। ওর বাবা যে যে জিনিসগুলো আমাকে দিতে পারেনি সেগুলো সব এক এক করে দিয়ে চলেছে আমাকে প্রতিনিয়ত, সব ভরিয়ে দিচ্ছে আমি। অনুভা মনোযোগের সুরে বলতো, আমি দিচ্ছি? টাকাটা তো আমাদের দুজনের রোজগারি, ওই সংসার বাঁচিয়ে সংসার খরচ থেকে যেটুকু করা যায় আর। আমি অনুভাকে বলতাম, সেটাও তো তোমারই ক্রেডিট, তুমিই তো সংসার বাঁচিয়ে করতে পারো, এটাই কি কম কথাই? এটাই বিরাট বিরাট ব্যাপার। অনুভা কিন্তু সাফল্যের হাসি হাসতো, কিন্তু তবুও তার হাসির মধ্যে কোথাও একটা চিলতে কিছু না পাওয়ার আকাঙ্ক্ষা জমা থাকতো। আমি সেটা দেখেও না দেখার ভান করে বলতাম, কি হলো, কি চেপে রাখছো আবার? কি নতুন চাহিদা আবার? অনুজয় হেসে বলতো, চাহিদা এখন আবার একটা দোলনা খাটে একটা প্যারাম্বুলেটর। অনুভা রেগে গিয়ে ঘর থেকে বেরিয়ে যেত। ব্যাস, এই অবধি শেষ কথা হয়েছিল আমাদের। তারপর আমাকে কাজের সূত্রে বহুদিনের জন্য রাজস্থান চলে যেতে হলো। তা অনেক বছরের কথা। এই সম্প্রতি আমি কলকাতায় ফিরেছি। আমি ফিরে এসেই
বিভিন্ন পরিচিত লোকেদের থেকে ওদের খবরাখবর জানতে চেয়েছিলাম। বিনুর থেকেও জানতে চেয়েছিলাম। বদমাইশটা বলে কিনা ওদের ডিভোর্স হয়ে গেছে। কিছু খোঁজ রাখে না, যোগাযোগ রাখতে পারে না, উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়েছে। যা হোক কিছু একটা বলে দিলেই হলো,